গৌতম বুদ্ধ, যার নাম শুনলে চোখে ভেসে আসে এক সৌম্যদর্শ ধ্যানী সন্ন্যাসীর চেহারা, যিনি শান্ত গম্ভীরভাবে বসে গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। মুখে হালকা স্মিতহাস্যের আভাস। হ্যাঁ, সেই সিদ্ধার্থ গৌতম, সেই ঐতিহাসিক চরিত্র, যিনি প্রায় ২৫০০ বছর আগেও এই ভারতীয় উপমহাদেশে বিচরণ করেছেন, যিনি মগধের রাজা বিম্বিসার ও অজাতশত্রুর সমসাময়িক, যিনি প্রাচীন ভারতের এক রাজ্য কপিলাবস্তুর রাজকুমার, শাক্য বংশে জন্মগ্রহণকারী বলে শাক্য সিংহ বলে পরিচিত ছিলেন। তিনি ছিলেন প্রাচীন ভারতের এক জ্ঞানী, তপস্বী ও ধর্মগুরু। তিনিই ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা। তার অসংখ্য ভক্ত ও অনুচর ছিল সে সময়। এমনকি রাজা বিম্বিসারও ছিলেন তার ভক্ত। আজও তার অসংখ্য ভক্ত ও তার মতের অনুসারী রয়েছে দুনিয়া জুড়ে। মানব জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসব থেকে মানুষের মুক্তির উপায় খুঁজতে গিয়ে তিনি সংসার, রাজ্যপাট সমস্ত ত্যাগ করে বেরিয়ে পড়েন। এক রাতে ঘুমন্ত স্ত্রী ও সন্তানকে রেখেই বেরিয়ে পড়েন জীবনের পরম সত্যের খোঁজ করতে। বহুদিনের তপস্যা শেষে তিনি লাভ করেন বোধিসত্ত্ব বা বুদ্ধত্ব। তার নাম হয় গৌতম বুদ্ধ। গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে তো বটেই, এমনকি গোটা পৃথিবী জুড়ে অসংখ্য স্থানে অসংখ্য বার সিদ্ধার্থ গৌতমের মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি নির্মিত হয়েছে এবং হয়েও আসছে। বেশিরভাগ বুদ্ধ মূর্তিতে সাধারণত দুটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, যা সাধারণত আমরা খুব একটা খেয়াল করি না। সেগুলো হাতের মুদ্রাও নয়, বসার ভঙ্গিও নয়। সেগুলো এক এক সময়ে এক এক স্থানে বানানো মূর্তিতে এক এক রকম। বেশিরভাগ বৌদ্ধ মূর্তিতে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বৌদ্ধ মূর্তি বা বুদ্ধের প্রতিকৃতিতে যে দুটো অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় তা হল, এক, অস্বাভাবিক লম্বা এবং বড় কান, আর দুই, মাথাভর্তি শামুকের খোলসের মতো প্যাঁচানো ঘন কোঁকড়ানো চুল। এই দুটো বৈশিষ্ট্য বেশ যত্নের সাথে অধিকাংশ বুদ্ধমূর্তি বা প্রতিকৃতিতে ফুটিয়ে তোলা হয় এবং তা বেশ প্রাচীনকাল থেকে হয়েই আসছে। কিন্তু এই রকমটা কেন করা হয়? এই দুটো বৈশিষ্ট্যের পিছনে কি কোনো কারণ বা কাহিনী আছে? আছে। গৌতম বুদ্ধের এই লম্বা কান ও শামুকের মতো পেঁচানো চুলের পিছনেও গল্প আছে। প্রথমে আসি বুদ্ধের কানের ব্যাপারে। মূর্তি বা প্রতিকৃতিগুলোয় যেরকম বড় কান, বেশ ঝোলা ও লম্বা কানের লতি দেখানো হয়, তেমনটা কিন্তু সাধারণ মানুষের হয় না। তবে কি গৌতম বুদ্ধের এমন লম্বা কান ছিল? বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলো বা পালি ধর্মসূত্রগুলোয় কিন্তু এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নেই। লক্ষণা সূত্রতে একজন মহামানবের প্রাথমিক ৩২ রকমের শারীরিক বৈশিষ্ট্যের কথা বলা হলেও বুদ্ধের লম্বা কানের ব্যাপারে কিছু বলা নেই। তবে আরও অতিরিক্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে পদ্মফুলের পাপড়ির মতো লম্বা এবং গোল কানের লতির কথা বলা আছে। এই লম্বা কানের পিছনে দুটো প্রচলিত তত্ত্ব আছে। প্রথমটি হল, গৌতম যখন শাক্য বংশের রাজকুমার সিদ্ধার্থ ছিলেন, তখন সংসার ত্যাগ করে সন্ন্যাস নেননি। তখন অন্যান্য রাজারাজরাদের মতনই বেশভূষা ধারণ করতেন। দামি রেশমি কাপড়, সঙ্গে দামি পাথর, ভারী ভারী সোনা, রূপ, ধাতব গয়না তিনি পরিধান করতেন। সেকালের অন্যান্য রাজপরিবারের লোকেদের মতনই কানে ভারী ভারী দুল পরতেন সিদ্ধার্থ। এই দুলের ওজনে কানের লতি ঝুলে যায়, কান বড় হয়ে যায়। ২৯ বছর বয়সে সিদ্ধার্থ গৃহত্যাগী সন্ন্যাসী হন। তখন এসব গয়নাগাটি ও বহুমূল্য আভূষণ ত্যাগ করেন, কিন্তু ওই লম্বা ঝোলা কানের লতি রয়েই যায়। আরেকটি তত্ত্ব হল, সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই জাগতিক জগতের প্রতি সমস্ত মায়া ত্যাগ করেছিলেন, জ্ঞানের আলোয় আলোকিত হয়েছিলেন। ফলে
সকল জীবের প্রতি তার হৃদয়ে করুণা জাগ্রত হয়। তার এই জ্ঞান বিদ্যা সকল জীবের প্রতি প্রেম ও করুণার প্রতীক ধরা হয় এই বড় ও লম্বা কানকে। কারণ তিনি নাকি সমস্ত জীবের দুঃখ দুর্দশার কথা ওই কান দিয়ে শুনতে পেতেন। এই কারণেই বুদ্ধের মূর্তিতে কান এত বড় করে বানানো হয়। এই লম্বা কানকে শুভ চিহ্ন বলেও মনে করা হতো। এবার আসা যাক গৌতম বুদ্ধের মাথায় ওই অদ্ভুত শামুকের খোলসের ন্যায় পেঁচানো চুলগুলো নিয়ে। এগুলো কি আদৌ চুল নাকি অন্য কিছু? বৌদ্ধশাস্ত্র ও পালি ধর্মসূত্র লক্ষণাসূত্র অনুযায়ী গৌতমের মাথায় ঘন কালো কোঁকড়ানো চুল ছিল, আর চুলগুলো মাথার উপরে জটার মতো করে বেঁধে রাখা হতো। যদিও সংসার ত্যাগের সময় তিনি মাথা মুড়িয়ে নেন, তারপরও মূর্তিতে যে কোঁকড়ানো চুল দেখানো হয় সেগুলো এমন শামুকের মতো অদ্ভুতভাবে পেঁচানো কেন? এর পেছনেও একটা গল্প প্রচলিত আছে। ওই গল্প অনুসারে এগুলো নাকি চুল নয়, শামুক। একদিন গৌতম বুদ্ধ আপন মনে কি যেন ভাবতে ভাবতে হাঁটছিলেন। একসময় একটা গাছের নিচে ছায়ায় বসে তিনি ধ্যান করা শুরু করেন। ধ্যান করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, অথচ তিনি ধ্যানেই বসে আছেন। সময় যত গড়াচ্ছিল সূর্য ততই মাথার উপর উঠছিল, আর তার তেজও প্রখর হচ্ছিল। একটা সময় সূর্যের তীব্র রশ্মি গৌতম বুদ্ধের চুলহীন মাথায় এসে সরাসরি পড়তে থাকে। ওই সময় একটা শামুক বুদ্ধের সামন দিয়ে যাচ্ছিল। শামুকটা খেয়াল করল যে তিনি গাছের নিচে বসে থাকলেও সূর্যের প্রখর রশ্মি তার মাথায় এসে পড়েছে। শামুক ভাবল এই প্রচণ্ড গরমে তার পক্ষে ধ্যান করা কষ্ট হবে, আর যত সময় যাবে ততই রোদ আরও প্রখর হবে। তাই শামুক ভাবল তাকে কিছু করতে হবে। শামুকের দেহ সাধারণত ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে হয়। রোদ এড়িয়ে ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে থাকাই এদের স্বভাব। সে ভাবল তার এই ভেজা ঠান্ডা শরীর বুদ্ধকে রোদের তাপ থেকে রক্ষা করতে পারবে, তার ধ্যানের কোনো অসুবিধা হবে না। তাই সে দ্বিতীয় কোনো কথা চিন্তা না করেই ধ্যানরত বুদ্ধের মাথায় উঠে বসে। এই দৃশ্য দেখে অন্যান্য শামুকও প্রথম শামুকের অনুসরণ করে বুদ্ধের মাথায় গিয়ে চড়ে বসে। এইভাবে ধীরে ধীরে 108টা শামুক বুদ্ধের মাথায় গিয়ে বসে। এতগুলো শামুক সহ বুদ্ধের মাথাটা পেঁচালো খোলসের টুপির মতো দেখাচ্ছিল। শামুকগুলো শীতল ভেজা দেহ কয়েক ঘন্টা পর্যন্ত রোদের তাপ থেকে বুদ্ধের মাথাকে রক্ষা করতে পেরেছিল, কিন্তু বুদ্ধের ধ্যান ভাঙতে দেয়নি। তীব্র রোদের তাপে শামুকের দেহগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। সন্ধ্যাকালে গৌতম বুদ্ধের ধ্যান ভাঙলে তিনি দেখতে পান তার ধ্যান রক্ষার্থে 108টা শামুক জীবন দিয়েছে। বুদ্ধের জন্য জীবন দেওয়ার শামুকগুলো শহীদের মর্যাদা পায়। এই হল বুদ্ধের মাথায় শামুকের মতো চুলের পিছনের গল্প। অবশ্য এই গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। অবশ্য অনেকের মতে বুদ্ধের মাথায় এমন চুল আসলে গান্ধার শিল্পকলার দ্বারা প্রভাবিত। এজন্য এগুলোকে গ্রিকো বুদ্ধিস্ট শিল্পও বলা হয়। আলেকজান্ডারের ভারত অভিযানের পর ভারতে, বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে গ্রিক স্থাপত্য ও শিল্পকলার প্রভাব পড়ে, যে কারণে গ্রিক ভাস্কর্যগুলোর অনুসরণে বুদ্ধমূর্তিতে চুলগুলো কোঁকড়ানো দেখানো হতো, যেই রীতি পরবর্তীতেও রয়ে যায়। যদিও গান্ধার থেকে প্রাপ্ত ভাস্কর্যগুলোতে শুরুর দিকে বুদ্ধের চুল কোঁকড়ানো হলেও শামুকের খোলসের মতো পেঁচানো ছিল না। পরবর্তীতে শামুকের খোলসের মতো চুলগুলি দেখা যায়। তবে কারণ যাই হোক, এই কাজগুলো কিন্তু শিল্পীর অসামান্য শিল্পদক্ষতার পরিচয় দেয়, আর এর পেছনের গল্পগুলোও অনেক সুন্দর। যুগ কাল ছাপিয়ে বুদ্ধের মহান জীবন আর কীর্তির মতো এই শিল্প ও গল্পগুলো বেঁচে থাকে আমাদের মাঝে।